সুপ্রিয় শিক্ষার্থী, আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে অ্যালগরিদম, অর্থাৎ অ্যালগরিদমটা কি এবং অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে কাজ করে সেটা আমরা জানব। তো শুরুতেই জেনে নেই আসলে অ্যালগরিদমটা আসলে কি। দেখো, কোনো সমস্যার সমাধান ধাপে ধাপে লিখে তা সম্পূর্ণ করাকে বলে অ্যালগরিদম। অর্থাৎ এখানে কি বলেছে, কোনো সমস্যার সমাধান ধাপে ধাপে লিখে তা সম্পূর্ণ করাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ একটা সমস্যার সমাধানকে আমরা যদি স্টেপ বাই স্টেপ লিখতে পারি তাহলে সেটাকে আমরা অ্যালগরিদম বলতে পারবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি অ্যালগরিদমের কতগুলো শর্ত রয়েছে। অর্থাৎ আমরা এখানে 4টা শর্ত দেখছি। প্রথম বলছে অ্যালগরিদম সহজবোধ্য হবে, অর্থাৎ অ্যালগরিদমটা সহজ করে লিখতে হবে। 2 বলছে কোনো ধাপই ধার্তবোধক হবে না, অর্থাৎ এখানে সবগুলো ধাপে যেন স্পষ্ট হয়, অস্পষ্ট যেন না হয় কোনো ধাপই, সেটার কথা বলছে। 3য়ত বলছে সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে, অর্থাৎ অ্যালগরিদমের ধাপগুলো হবে হচ্ছে সসীম সংখ্যক ধাপ। এখন সসীম সংখ্যক ধাপ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ ধাপের সংখ্যা যেন নির্দিষ্ট হয়। এমন যেন না হয় যে কোনো একটা সমস্যার সমাধান 6টা ধাপে করা সম্ভব, আমরা সেখানে 4টা ধাপ লিখে ফেলছি বা 8টা ধাপ লিখে ফেলছি, এমন যেন না হয়। 6 ধাপে করা সম্ভব, সেটা 6 ধাপে করতে হবে। এটা হচ্ছে সসীম সংখ্যক ধাপ। এরপরে বলছে সর্বশেষ একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হবে, অর্থাৎ অ্যালগরিদমটা এমনভাবে লিখতে হবে যেন অ্যালগরিদম থেকেই যেন আমরা অন্য আরও কিছু তৈরি করতে পারি, যেমন ফ্লো চার্ট, প্রোগ্রাম অ্যালগরিদম থেকেই ব্যবহার করতে পারি। এই 4টা শর্ত আমাদের মেনটেন করতে হবে অ্যালগরিদম লেখার ক্ষেত্রে। আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমাদের পরবর্তী ধাপে রয়েছে, অর্থাৎ স্লাইডে রয়েছে অ্যালগরিদমের সুবিধা। অর্থাৎ অ্যালগরিদম লিখলে বা অ্যালগরিদম থেকে কি কি আমরা সুবিধা পেতে পারি সেগুলো আমরা দেখব। 1 নম্বর রয়েছে সমস্যা সমাধানের ধাপগুলো সহজে বোঝা যায়, অর্থাৎ অ্যালগরিদম থেকে আমরা একটা সমস্যার সমাধানগুলো সহজে বুঝতে পারবো। 2য়ত বলছে অ্যালগরিদম প্রোগ্রামের ভাষার উপর নির্ভর করে না, সেজন্য যে কোনো প্রোগ্রামারের পক্ষে অ্যালগরিদম সহজেই বোঝা সম্ভব। অর্থাৎ অ্যালগরিদম নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল নয়। অ্যালগরিদম একটা সমস্যার সমাধান ধাপে ধাপে লিখতে হয়, সেটা কোনো প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, যার কারণে যে কোনো প্রোগ্রামার সহজে এটা বুঝতে পারবে। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো অ্যালগরিদমের মাধ্যমে সহজে নির্ণয় করা যায় বা অ্যালগরিদমে সহজে বোঝা যায়। 4 নম্বর বলছে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, অর্থাৎ আমরা প্রোগ্রামের মধ্যে যদি কোনো পরিবর্তন বা চেঞ্জ করতে চাই বা এটাকে বৃদ্ধি করতে চাই, তাহলে অ্যালগরিদমে সেই কাজটা করলে আমাদের সুবিধা হয় বা সহজে করা যায়। প্রোগ্রাম রচনার সহায়তা করে, অর্থাৎ প্রোগ্রাম লেখার পূর্ব শর্তই হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম যখন কোডিং লিখব তার আগেই আমাদের অ্যালগরিদম তৈরি করে দিতে হয়, যার কারণে আমরা সহজে প্রোগ্রাম কোডিং লিখতে পারি। সবশেষে বলছে সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব, অর্থাৎ অ্যালগরিদম আমরা ব্যবহার করলে প্রোগ্রামটা লেখা আমাদের অনেক সুবিধা হবে, সহজ হবে এবং সংক্ষেপে আমরা সেই প্রোগ্রামটা তৈরি করতে পারবো। তো আমরা অ্যালগরিদম ব্যবহারের ফলে এই সুবিধাগুলো পেতে পারি। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, অ্যালগরিদমের কিছু সাধারণ নিয়ম রয়েছে। আমি এখানে কিছু সাধারণ নিয়ম দিয়েছি যেগুলো মেনটেন করে অ্যালগরিদম তৈরি করতে হবে। দেখো, প্রথমেই বলছি যে শুরু করতে হবে, অর্থাৎ একটা প্রোগ্রাম শুরু করব, আমরা স্টার্ট করব, সেই কাজটা করব। 2য়ত বলা হয়েছে যে ইনপুট নিতে হবে, অর্থাৎ আমাদের একটা সমস্যার সমাধান করার জন্য যে বিষয়গুলো দেওয়া থাকে, যে ক্লুগুলো দেওয়া থাকবে একটা প্রবলেমের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের ইনপুট, তাহলে আমাদের সেখানে ইনপুট নিতে হবে। 3 নম্বরে বলছে প্রক্রিয়াকরণ করতে হবে, অর্থাৎ আমাদের একটা সঠিক আউটপুট পাওয়ার জন্য প্রক্রিয়া করতে হবে, অর্থাৎ আমরা বিভিন্ন ক্যালকুলেশন যে করব সেগুলো হলো প্রক্রিয়াকরণের মধ্যে পড়বে। 4 নম্বর বলছে আউটপুট বা ফলাফল প্রদর্শন করতে হবে, অর্থাৎ প্রক্রিয়াকরণের ফলে যে ফলাফল বা আউটপুট পাওয়া যাবে সেটা আমাদেরকে কি প্রিন্ট করতে হবে বা প্রদর্শন করতে হবে। সবশেষে বলছে প্রোগ্রামটি শেষ করতে হবে। এই 5টা নিয়ম একটা সাধারণ নিয়ম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যালগরিদমের জন্য।
এই এই সকল নিয়ম ব্যবহার করে আমরা অ্যালগরিদম তৈরি করতে পারবো। আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। অর্থাৎ 3টি সংখ্যার গড় নির্ণয় কিভাবে করা যায় এবং সেইটার জন্য যে অ্যালগরিদমটা কি হবে সেটা আমরা দেখব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা প্রথমে বলেছিলাম অ্যালগরিদম আমরা ধাপে ধাপে লিখব। এখানে দেখো আমরা এই 3টি সংখ্যার গড় নির্ণয়ের যে অ্যালগরিদম করব সেটার জন্য 5টা ধাপ দিয়েছি। আমরা বলেছিলাম অ্যালগরিদমের সাধারণ নিয়মে পূর্বের স্লাইডে যে প্রথমে আমরা শুরু করব। তো আমরা 1 নম্বর ধাপে কি করেছি, লিখেছি যে প্রোগ্রাম শুরু, অর্থাৎ কাজটা শুরু করলাম। এবার 2 নম্বর ধাপে আমরা নিয়মের মধ্যে লিখেছিলাম যে ইনপুট নিতে হবে। তো দেখো 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম তৈরি করার ক্ষেত্রে আমাদের 3টি সংখ্যার কথা বলছে, অর্থাৎ এখানে দেওয়া আছে 3টি সংখ্যা, অর্থাৎ আমাদের নিতে হবে কি 3টি সংখ্যা। 3টি সংখ্যা নিলে কি করা যাবে, গড় নির্ণয় করা যাবে। তাহলে আমাদের ইনপুট হলো 3টি সংখ্যা। তাহলে 3টি সংখ্যার যেহেতু আমরা 3টি সংখ্যা মানটা কত সেটা আমাদের এখানে বলা নাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, চলক ইউজ করতে হবে। আমরা যে কোনো 3টি সংখ্যাই হতে পারে। এই জন্য আমরা 3টে সংখ্যা হিসেবে কি করেছি, দেখো এ বি সি ইনপুট নিয়েছি। এখানে এ বি সি নিতে পারি, এক্স ওয়াই জেড নিতে পারি, যা খুশি তাই আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে 3টি সংখ্যার ইনপুট হিসেবে আমরা নিলাম কি এ বি সি। এরপর দেখো 3 নম্বর ধাপে আমরা কি করেছি, প্রক্রিয়াকরণ করেছি। বলেছিলাম 3 নম্বর ধাপে প্রক্রিয়াকরণ করতে হবে বা প্রসেসিং করতে হবে। তো এই প্রোগ্রামের জন্য প্রসেসিংটা কি, প্রক্রিয়াকরণটা কি? তো আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে কয়েকটি সংখ্যার গড় নির্ণয় করতে বলবে, সেই সব কয়েকটি সংখ্যা যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের যেহেতু 3টি সংখ্যার গড় নির্ণয়, তো আমরা কি করব, 3টি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে দেখো লিখেছি গড় এভিজি। এভিজি একটা চলক নিয়েছি, গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজকে কেন্দ্র করে আমরা এভিজি সংক্ষেপে নিয়েছি গড়ের জন্য। তো সেই এভিজি সমান লিখেছি এই যে 3টি সংখ্যা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এখন আমাদের এই 3টি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলে যে মানটা বের হবে সেই মানটা থাকবে কার মধ্যে, এভিজি চলকের মধ্যে। তাহলে এভিজি চলকের মধ্যে আমাদের প্রক্রিয়াকরণের ফলে যে ফলাফল সেটা এর মধ্যে থাকবে। এরপর 4 নম্বর ধাপে কি করেছি, আমরা বলেছি যে 4 নম্বর ধাপটাতে আমরা যেটা করব, আগের নিয়মে দেখেছি যে ফলাফল বা আউটপুট প্রদর্শন করব। তো আমাদের এখানে ফলাফলটা আছে কার মধ্যে, গড় মানটা এভিজির মধ্যে। আমরা বলেছি কি এভিজি এর মান ছাপাই, অর্থাৎ প্রিন্ট করি, অর্থাৎ গড়ের মানটাকে প্রিন্ট করব। যেহেতু আমাদের মানটা এভিজির মধ্যে আছে, সেই এভিজিটাকেই প্রদর্শন করতে হবে বা ছাপাইতে হবে। সর্বশেষ আমরা প্রোগ্রামটা শেষ করেছি। আমরা বলেছিলাম যে প্রোগ্রামটাকে শেষ করতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গড় নির্ণয়ের প্রোগ্রামের ক্ষেত্রে বা অ্যালগরিদম লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।